শিলদা এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে আপনি যেতে পারবেন বাঁকুড়া এবং পুরুলিয়া। এই গুরুত্বপূর্ণ মোড়েই ঠিক বিকেল বেলায় আচমকা হামলা চালিয়েছিল মাওবাদীদের বড় বাহিনী। সালের 15ই ফেব্রুয়ারি এখনও শিলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দেওয়ালে গুলির দাগগুলো স্পষ্ট। এখানে মৃত্যু হয়েছিল 24 জন ইএফআর জওয়ানের এবং এর ঠিক উল্টো দিকেই 24 জন মৃত জওয়ানের স্মৃতিতে গাছ লাগানো হয়েছে, শহীদ বেদি করা হয়েছে পুলিশ ক্যাম্পে। শিলদাতে 24 জন ইএফআর জওয়ানের যেমন মৃত্যু হয়েছিল, একই সঙ্গে 5 জন মাওবাদীর মৃত্যু হয়েছিল। একদিকে পুলিশের মনোবল বৃদ্ধি আর অপরদিকে মাওবাদীদের বাড়তি সাহস, লড়াই আরও তীব্রতর হয়। অদ্ভুতভাবে এই শিলদার খুব কাছে বুড়িশোলের জঙ্গল, যেখানে পুলিশের যৌথ বাহিনীর এনকাউন্টারে মৃত্যু হয়েছিল কিষেনজির। একসময় শিলদা মানেই মাওবাদী আতঙ্ক, রক্তক্ষয়ী সংঘর্ষ। পরিবর্তনের পর কতটা শান্ত হয়েছে এই শিলদা? এটা তো অবশ্যই 100% নিশ্চিত, এবং আমরা দেখতে পাচ্ছি বাস্তবে যে এক সময় যেটা শিলদা না বেলপাহাড়ি, এটা জঙ্গলমহল বলে, সেই জঙ্গলমহলে যে অশান্ত পরিবেশ ছিল তদানীন্তন বাম সরকারের জামানায়, এরকম জঙ্গলমহলও এক সময় আগুন জ্বলতো, মানুষকে খুন হতে হতো। সেই পরিবেশ এখন আমাদের যে 11 সালের পর থেকে এত শান্ত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার দৌলতে জঙ্গলমহলের মানুষ এখন খুব শান্ততে বাস করছেন। মানে উন্নয়নের জোয়ারে সেই পুরনো ক্ষত মুছে গিয়েছে বলছে। হ্যাঁ, উন্নয়নের জোয়ার তো অবশ্যই। জঙ্গলমহলের মানুষই বলবে যে জঙ্গলমহল হাসছে কি জঙ্গলমহল কাঁদছে। কেন একসময় যেটা জীবনের কোনো নিশ্চয়তা ছিল না, একটা মা একটা মেয়ে কখনোই ভাবতে পারতো না যে আমার স্বামী রুটি রোজগারের জন্য বাইরে গেছে, সে জীবন্ত ফিরে আসবে কিনা। সেইখান থেকে মানুষ যে শান্তিতে আছে, সেই কারণেই জঙ্গলমহল অবশ্যই হাসছে। এবং যে উন্নয়ন, যে সামাজিক যে প্রকল্প, অনেকেই অট্টহাসি করে যে সামাজিক প্রকল্প, আমার এই চাল ফ্রির চাল চাই না, আমার উন্নয়ন চাই, আমার ফ্রির এইগুলো চাই না। এক কথা বলতে গেলে যে পিছিয়ে পড়া মানুষের কাছে যে 1500 টাকা লক্ষ্মী ভাণ্ডার, 1500 টাকা যুব ভাতা, বিভিন্ন রকম যে সামাজিক প্রকল্প, ওটা যে গভর্নমেন্ট তার আইকিউ, তার চিন্তাধারা সামাজিকটাকে ডেভেলপমেন্ট করছে, সেই সমস্ত মানুষের কাছে সেটাই বিশাল আশীর্বাদ হিসাবে অবদান বলব। জঙ্গলমহল হাসছে এই কথাটা সার্বজনীনভাবে একবারে মিথ্যা। কারণ আজকে যদি আমরা জঙ্গলমহলের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে জঙ্গলমহলের মানুষ 2011 সালের আগে যা ছিল এখন তার থেকে আরও বেশি পিছিয়ে পড়েছে, এবং প্রত্যন্ত এলাকায় আজকে রুটি রুজির অভাব অনুভব হচ্ছে। জঙ্গলমহলের কোনো বধূ তার স্বামীকে পাশে পাচ্ছে না, সে যাচ্ছে রাজস্থানে, তাহলে জঙ্গলমহল হাসছে। মাওবাদী মুক্ত হয়েছে তো এই ঝাড়গ্রাম, যেখানে এই শিলদা, যেখানে এত বড় ঘটনা ঘটে গেল, যেখানে মাওবাদী আতঙ্ক গ্রাস করেছিল, সাধারণ মানুষরা, স্থানীয়রা বেরোতে ভয় পেতেন, সেই মাওবাদী মুক্ত হয়েছে। তৃণমূল মুখোশ পরে এখানে মাওবাদীর নামে জনগণের কাছে অত্যাচার চালিয়েছে। জনগণের মধ্যে ভীত প্রদর্শন করে সরকারে এসে তারা প্রত্যেকে তৃণমূলের লিডার হয়ে গিয়ে এখন নিজেরা কাটমানির জন্য সুন্দরভাবে তাদের সংসার চালাচ্ছে। দেশে অশান্তিও নেই, মাওবাদীও নেই, কারণ মাওবাদীরা তো তৃণমূলে রূপান্তরিত হয়ে গেছে। শিলদায় যে ঘটনা ঘটেছে মাওবাদীদের একটা জয়, বড় জয়, বড় সাফল্য বলে অনেকে মনে করে। আপনাদের সরকার তখন দায়িত্বে, ইন্টেলিজেন্স ফেল, ব্যর্থ, সেই জায়গার এই অভিযোগ উঠেছে। আজকের প্রশাসন আর সেদিনকার প্রশাসনের মধ্যে কতটা ফারাক চোখে পড়ছে? দেখুন,
প্রশাসন আগে বামফ্রন্ট সরকারের সময় যে প্রশাসন ছিল সেই প্রশাসন যথেষ্টভাবে কাজকর্ম করেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ডিস্টারবেন্স হয়েছিল, সেই ডিস্টারবেন্সটা কারা করেছিল? ডিস্টারবেন্সটা করেছিল এই তৃণমূল কংগ্রেস। তারাই ছদ্মবেশে মাওবাদীদের পোশাক পরে তারা বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করেছিল। হ্যাঁ, আমাদের সেই সময় একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটা সরকার পরিচালিত হতো, যেখানে মানুষের কণ্ঠরোধ করা হতো না, যেখানে মানুষ তার মতন করে কথা বলতে পারত। আজকের দিনে একটা মিছিল করতে গেলে, একটা রাজনৈতিক দল মিছিল বা মিটিং করতে গেলে কোনো রকম পারমিশন পাওয়া যায় না, কোনো রকম তাদেরকে রাজনৈতিক অ্যাক্টিভিটি করতে দেওয়া হয় না। দাদা, লালগড় হোক, শিলদা হোক, নেতাই হোক, অশান্ত এই সমস্ত সময়গুলো পেরিয়ে পরিবর্তন এসেছে। দেখুন, আমি জঙ্গলমহলের মানুষ, আমি ওই সময়টা লক্ষ্য করেছি। আমরা এখন অনেক শান্তিতে এবং নিরাপদে আছি। আমার বাবা ব্যবসার তাগিদে তখন বাইরে যেত, মায়ের একটা ভয় থাকতো যে বাড়ি ফিরবে কিনা, কিন্তু সেই সমস্যাটা এখন নেই। যা চকচকে রাস্তা হয়েছে, জঙ্গলমহলে উন্নয়ন হয়েছে। আর জঙ্গলমহলে এখানে মানে কে কি পার্টি করছে বা কি রাজনীতি করছে কেউ কিছু নেই, সমস্ত মানুষ সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে। আমার ঠিক পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন গোলাপি রঙের, সেই বাড়িটা আগে ছিল ধূসর রং। রং পরিবর্তন হয়েছে ঠিকই, আর এই বাড়িটা হচ্ছে সিপিআইএম নেতা রথীন দণ্ডপাটে। এই বাড়ির ছাদ থেকেই 2011 সালের 7ই জানুয়ারি গুলি চালানো হয়েছিল। সশস্ত্র হারমাদরা তারা গুলি চালিয়েছিল, আর এই গ্রামেরই নজর নিরীহ মানুষের প্রাণ হারিয়েছেন তারা। সালের 7ই জানুয়ারি সকাল থেকে জমায়েত হওয়া শুরু হয়েছে। ঠিক কখন থেকে এই ঘটনা ঘটেছিল? যেহেতু আপনি ছিলেন, আপনি দেখেছেন চোখে সামনে থেকে। ঘটনাটা ঘটেছিল প্রায় 1:30-2টোর দিকে, সম্ভবত টাইমটা ওই টাইম হবে। জমায়েতটা হয়েছিল সকাল 8টা থেকে। আচ্ছা, ঠিক এই জায়গাটা, এই জায়গা এটা পুরো ভরপুর ছিল। এই দিনের যে ঘটনা এখনো ভোলা যাবে না। আপনি কি তখন এখানেই ছিলেন? এখানেই ছিল। আচ্ছা, কি মানে বুঝতেই পারি না আমরা, তো গুলিগোলাজ হবে বলে কেউ কোনো পাবলিকেই বুঝতে পারে। আচ্ছা, জমায়েত হতে বলছে, আলোচনা হবে, এই পর্যন্ত আর আচ্ছা, আচমকা গুলিগোলাজ। আচমকা গুলি, নির্বিচারে নজন একদম এই গ্রামেরই তারা এই বাসিন্দা। এবং মেয়ে ছিল সাথে, ছেলে বাচ্চা কোলে আছে, তারাও মারা গেছে সেই অবস্থা। আচ্ছা, এখানে পরিবর্তন কিছু হয়েছে, মানে উন্নয়ন, মানে আপনাদের কি মনে হচ্ছে সেই উন্নয়ন বা পরিবর্তন? উন্নয়ন হয়েছে, না হওয়া না। ঘটনার পরে গ্রামে প্রচুর উন্নয়ন। শিলদা থেকে নেতাই, জঙ্গলমহলের রাজনীতির গতিপথ বারবার রক্ত দিয়ে লেখা হয়েছে। লালগড় কিংবা নেতাইয়ে মাওবাদীদের পরাজয়, আর শিলদায় বড় জয় মাওবাদীদের, সাহস জুগিয়েছিল মাওবাদীদের। কিন্তু নেতাইতে সেখানে শেষ পেরেকটা পোতা হয়েছিল মাওবাদীদের। আগামী নির্বাচন, এই দুই বৈপরীত্যের মাঝেই আগামী ভোটের সমীকরণ দাঁড়িয়ে রয়েছে। উন্নয়ন বনাম বঞ্চনা, শান্তি বনাম আশঙ্কার মাঝে কাকে বেছে নেবে শিলদা কিংবা নেতাইয়ের মানুষ? ভোট বাক্সেই তার উত্তর মিলবে। এই হলো গঙ্গাসাগর। এই যে এখানে সয়েল টেস্ট হচ্ছে, 3.2 কিলোমিটার গঙ্গাসাগর সেতু, মানে অ্যাপ্রোচ রোড মিলিয়ে মোটামুটি 5 কিলোমিটার এই দূরত্ব। ওপাশে কাকদ্বীপ এবং এপাশে এই গঙ্গাসাগর। এই দূরত্বটা পুরোপুরি সেতু তৈরি হবে একটা, যার জন্য সয়েল টেস্ট হচ্ছে। এবারের ভোটের আগে এই গঙ্গাসাগর সেতু একটা গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ গঙ্গাসাগর সেতু যদি তৈরি হয়ে যায় তাহলে এই গঙ্গাসাগরে এত মানুষ আসেন, তাদের যাওয়া আসার সুবিধা হবে। এবারের ভোটে সবচেয়ে বড় ফ্যাক্টর যে সেতু, গঙ্গাসাগরের মানচিত্রটাই বদলে দিতে পারে, ডেমোগ্রাফিটাই বদলে দিতে পারে।
আমরা জানি ইতিহাস বলছে পৃথিবীর সবচেয়ে পুরনো দর্শন সাংখ্য দর্শন এই কপিল মুনির হাত থেকে। তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি, ইতিহাস শুধু নয়, পুরাণেরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম। যে কপিল মুনির আশ্রমে শেষবার গঙ্গাসাগর মেলাতেও 1 কোটির বেশি ফুটফল হয়েছিল, মানে মানুষ এসেছিলেন। এই সংখ্যাটা হয়তো 5 গুণ থেকে 6 গুণ বেড়ে যেতে পারে যদি ওই সেতুটা হয়। রাজনীতির জায়গা থেকেও এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এই সেতু দীর্ঘদিনের একটা প্রজেক্ট, যে প্রজেক্ট রাজ্য সরকার হাতে নিয়েছে এবং দ্রুত এই সেতু করার জন্য সয়েল টেস্টিং হচ্ছে, মাটি পরীক্ষা হচ্ছে। এই সেতু এবারের ভোটে বড় ইস্যু। সাগরের ভোটে সেতু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবার। ब्रिज बन गया है, हाँ, तब तो यहाँ पे लोग दर्शन करके आते हैं। यहाँ टूरिस्ट का बहुत ज़्यादा विकास होगा। अगर ब्रिज बन जाती है, अगर सरकार भी इसकी मंजूरी दे देती है, तो जो ये बंगाल का टूरिज्म है, टूरिस्ट क्षेत्र है, बहुत ज़्यादा विकसित होगा और चीज़ें यहाँ की जो है काफ़ी सुधार आएगा और यहाँ की इकोनॉमी भी ग्रोथ आएगा, इकोनॉमी में। ব্রিজ হবে জানেন তো? হ্যাঁ, হ্যাঁ, ব্রিজ ভালো না খারাপ? ভালো বিয়ে হবে, মাথা খারাপ হবে, মাথা আরে হলে ভালো না খারাপ বলুন না। টাকা দিচ্ছে, হলে তো ভালো, কিন্তু করবেটা কি? হলে ভালো করবেটা কে? করার লোক নেই, সব ওই ঝেড়ে ঝেড়ে দিয়ে ফাঁকা করে দিয়ে ব্যাস বলে এখন মাটি খারাপ খারাপ। এই যে ব্রিজটা হচ্ছে, সেতুটা হচ্ছে, এটা হলে আপনাদের লাভ না ক্ষতি? লাভ, ব্যবসা বাড়বে, লোক যাতায়াত হবে। এমনি ভ্যাসেল বন্ধ হয়ে যায় সারা বছর, এখন বর্তমান এই ব্রিজ হলে মানুষ যাতায়াতের সুবিধা হবে। মেলার সময় তো অনেক লোক আসতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর শুধু তাই না, আপনাদেরও তো যদি কিছু কিনতে হয়, আপনাদের তো সেই ভেসেলে করেই যেতে হয় ওপাশে। হ্যাঁ, সব কিছু ওখানে কিনতে হয়। কলকাতা যেতে হলে তো ভ্যাসেলেই বের হতে হবে। ব্রিজ হয়ে গেলে তো এটা একটা সুবিধা হবে, আর মানুষের যাতায়াতের সুবিধা হবে। মানে এটা যখন জল না থাকে ভ্যাসেল বন্ধ হয়ে যায়, আর জোয়ার হলে চলে, ওইটা 5-6 ঘন্টা মানুষকে বসে থাকতে হয়, সেটা আর মানুষের এই অসুবিধাটা হবে না। ব্রিজ হলে আপনাদের লাভ না ক্ষতি? একধারে লাভ, একধারে ক্ষতি। কিরকম? বেশি চুরি হবে, বেশি ছিনতাই হবে, মারার হবে, আর বেশি যাত্রী এলে আমাদের বেচাকেনা বেশি হবে। ব্রিজ হলে আমাদের এখানে তো লোকজন আরও আসবে বেশি, বিক্রিও কেনাকাটা হবে। অন্য সময় তো চড়া পড়ে যায়, ভেসেলের জন্য অপেক্ষা করতে হয়। অনেক ওই হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সমস্যা হয়। হাসপাতালের ক্ষেত্রে অনেক সুবিধা হবে, তাহলে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে পারবে, তাই তো? ব্রিজ হচ্ছে, হ্যাঁ, ব্রিজ হলে সুবিধা হবে সাগরের মানুষের। ভালো সুবিধা হবে, কোনো অসুবিধা নেই, যাতায়াতের ক্ষেত্রে খুব সুবিধা হবে। আপনাদের যেতে হয় হ্যাঁ, গাং থেকে? গাং চেপে যেতে খুব অসুবিধা হয়। ব্রিজ হলে সবার সুবিধা হবে, আরো বেশি লোকও আসবে। ব্রিজ হওয়া একান্ত প্রয়োজন। যাত্রী আসছে, খুব অসুবিধা হচ্ছে। ব্রিজটা হলে আরো খুব সুন্দর হবে। এই যে সাগরে মেলার সময় অনেক লোক আসে, তো তাই এবার ওদিক থেকে পুরো ব্রিজ করে দিচ্ছে। ব্রিজ হলে তো বোধহয় ভালো হবে নাকি, আরো অনেক বেশি লোক আসবে। সে আসুক না আসুক সেটার চিন্তা আমার করিনি। ব্রিজ হলে সবাই যাওয়া আসার সবাই জন্য সহযোগিতা, রাস্তা সবার করে ভালো হবে ওটা। দিদি আমার নমস্কার। ব্রিজটা হলে ভালো? হ্যাঁ, আপনি চান ব্রিজ হোক? ব্রিজ হোক। যদি এই ভেসেলের জন্য অপেক্ষা করছেন, এরপর যখন চড়া পড়ে যায়, মানে ভাটার সময়, তখন তো ভেসেলও যায় না। ভেসেল তখন যায় না তো? না, ভেসেল যায় না, এখন যাচ্ছে কন্টিনিউ, তবুও যাচ্ছে। এদিকে চড়া কেটেছে আপনাদের, কাটার পরে এখন মোটামুটি যাচ্ছে। এই ব্রিজটা যদি হয়ে যায় তাহলে তো সুবিধা হয় নাকি? অবশ্যই, যদি ব্রিজটা হয়ে যায় তাহলে তো সুবিধা হবে নাকি? হ্যাঁ, অনেকটাই সুবিধা হবে, মানে অনেকটাই সুবিধা হবে। কারণ আমাদের বাড়ি অনেক দুর্গাপুরে থাকে, সেখান থেকে চাকরির জায়গা এখানে,
বাচ্চা কাচ্চা নিয়ে যাতায়াত তো অনেকটাই সুবিধা হবে। ব্রিজ হলে যে কি ভালো হয় মানে বলে বোঝানো যায় না। আমার বাড়ি যেমন আমতলায়, মানে খুব একটা কিন্তু দূর নয়, যদি ব্রিজটা হয়ে যায় আমি বাড়ি থেকে যাতায়াত করতে পারি। শুধু এই ভেসেলটার জন্য আমাকে এখানে বাচ্চা নিয়ে একা পড়ে থাকতে হয়। মানে ব্রিজ হলে যে কি ভালো হয় বলে বোঝানো যায় না। তো লোড করে নিয়ে যেতে তো মানে ভালোই খরচা আছে, খাটনিও আছে, খাটনিও আছে, খাটনিও আছে, খাটনিও আছে, খাটি দেখতে পাচ্ছি লেবার আছে। এবার এই যে ব্রিজটা হচ্ছে, ব্রিজটা একদম ব্রিজটা হলে তো হ্যাঁ সেই সুবিধা হবে। হ্যাঁ লাখো লাখো মানুষের সুবিধা আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গ রাজ্যে, বিদেশ রাজ্য, সব রাজ্যে হচ্ছে মানুষ যাতায়াত করে। ওখানে কোকিলমণি আশ্রম আছে, সেই উদ্দেশ্যে সবাই যাতায়াত করে। ব্রিজ চলে তাহলে তো ভালো, মানে ব্রিজ যদি হয়ে যায় তাহলে তো সাধারণ মানুষদের একটু অসুবিধা হবে আর কি। সাধারণ মানুষ বলতে এখানে যারা কর্ম করে খায়, যেমন আমাদের মতো এইসব কাজ করে আমাদের জীবিকা নির্ভর এইসবের উপরে, খেটে খাওয়া মানুষদের সমস্যা হবে। গঙ্গাসাগরের মানুষ বলছেন যে গঙ্গাসাগরের এই যে সেতুটা হবে, এই সেতুটা হলে তাদের লাভ হবে। আবার কেউ কেউ বলছেন আসলে সেতুটা হবে তো ভোটের জন্য দেখানো না তো। দেখুন, যারা এই কথাটা বলছে আপনাদের কাছে, সেতু হচ্ছে হবে, ডেট হচ্ছে যে ডেটের মধ্যে কাজ শেষ করতে হবে, সেটা হচ্ছে 1460 ডেজ। 10 বছরের মেনটেনেন্স থাকবে ওই এলএন টুকরোর হাতে থাকবে, এবং তাদের যে আর্নেস্ট মানি সেটা প্রায় 14.39 কোটি টাকা। অতএব এই জায়গাতে দাঁড়িয়ে কাকদ্বীপের দিকে 139টি যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে, সরকার তাদের টাকা দিয়ে দিয়েছে, এবং এদিকে আমাদের 39 জন। এলএন টুকরোর সঙ্গে 2 দফায় আমার বৈঠক হয়েছে এপারে, অর্থাৎ যে জায়গাটা ওনারা নিয়েছে কিন্তু তার সত্ত্বেও আরও 10 বিঘা জমি ওনারা কিন্তু 5 বছরের জন্য ওরা ভাড়া নেবে, মানে ওদের উপরে স্ট্রাকচার তৈরি করবে। লট নাম্বার 8 থেকে ওপাশে কচুবেড়িয়া একটা ব্রিজ হবে, যে ব্রিজ হলে সরাসরি এখান থেকে আপনি পৌঁছে যাবেন গঙ্গাসাগরে, কচুবেড়িয়ায়। সেখান থেকে কপিলমুনির আশ্রম আর মাত্র 32 কিলোমিটার। আপনাকে ভেসেলের জন্য অপেক্ষা করতে হবে না। কেউ কেউ বলছেন ব্রিজ হলে তো ভালোই হয়, আদৌ হবে? অর্থাৎ কোথাও সংশয় রয়ে গেছে ব্রিজ হবে কিনা। কাজ তো হচ্ছে ব্রিজের, তাহলে এটা কি ভোটের জন্য লোক দেখানো? মন্ত্রী আশ্বাস দিচ্ছেন কাজের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, ব্রিজ তো হবেই। এবারের ভোটের আগে সাগর এই ব্রিজের দিকে তাকিয়ে, ব্রিজের কাজ যেমন হচ্ছে তেমনই মানুষের মন কখনো এদিকে কখনো ওদিকে পরিবর্তন হচ্ছে। ব্রিজ আর্থ সামাজিক পরিস্থিতি বদলে দেবে সাগরের, আর সে কথা ভেবেই মানুষ ভোটের লাইনে দাঁড়াবেন। সুতরাং সাগরের ভোটে এই সাগর সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।